ক্যাম্পাস থেকে এই নির্দেশ দেওয়া হলো পরিকল্পনার মাধ্যমে যে আমাদের আজকে সন্ধ্যার মধ্যে হল ছাড়তে হবে। তখন আমরা আমাদের জায়গা থেকে হল পর্যায়ে ডিসি দপ্তরে বসে পিএসসিতে থেকে আমাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, ভিডিও দিয়ে হোক, ডিসিতে রাজপথে বসে গিয়ে হোক, যে আমরা হল ছাড়বো, প্রয়োজনে এখানে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু হল ছাড়বো। কিন্তু তারপরও এই প্রশাসনকে ব্যবহার করে এবং প্রশাসনের কিছু তোষামতকারী চাটুকার অংশকে ব্যবহার করে তখনকার খুনি হাসিনার সরকার আমাদের শিক্ষার্থীদেরকে নানা রকম ভয় দেখিয়ে চাপ দিয়ে যখন আমাদের হলগুলো ছাড়তে বাধ্য করে, তখন আমাদের মধ্যে অনেকেই হল ছেড়ে যখন যাচ্ছিল, আমাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করছিল, যে এই যে খুনি হাসিনা মানুষের ট্যাক্সের টাকায় কেনা বুলেট মানুষের বুকে বিদ্ধ করে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য এভাবে লাশগুলো ফেললো, এত রক্ত ঝরালো, এগুলোর কি বিচার হবে না? এই যে এত বড় একটা আন্দোলন, এত কষ্টের একটা আন্দোলন, রাজু ভাস্কর্য, শাহবাগ, সারা বাংলাদেশ, এগুলো কি এই একটা হল বন্ধের নির্দেশ দিয়ে শেষ হয়ে যাবে? আমাদের মাথায় কাজ করছিল যে আমরা কি কালকে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবো, কিংবা কালকে যদি না পারি তাহলে এরপরে যেদিন আমরা এই ক্যাম্পাসে ফিরবো সেদিন মাথা নিচু করে কোন মুখ নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরবো। এমন হাজারো চিন্তাকে মাথার মধ্যে নিয়ে সেদিন আমরা আসলে ক্যাম্পাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছিলাম। এবং তারপরের দিন যখন অনেকটা অপ্রত্যাশিত ভাবে, কারণ এটা আমাদের কল্পনাতেও ছিল না, তারপরের দিন যেভাবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, না আমার কাছে মনে হয় যে এমন একটা ছাত্রছাত্রীদের যৌক্তিক একটা আন্দোলন, গোটা সংস্কার আন্দোলন, এরপরে অভ্যুত্থানের রূপ নিয়েছে, এমন প্রেক্ষাপটই পৃথিবীর ইতিহাসে খুবই কম। এবং তার মধ্যে এভাবে আবার নতুন করে দ্বিতীয় ধাপে গিয়ে ফাইট ব্যাক করার যে ইতিহাস, এই ইতিহাস পৃথিবীর এমন যে কোনো গণঅভ্যুত্থানের ইতিহাসে বিরল। তো আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের 3টা অধ্যায় ছিল। 1 জুলাই থেকে ওই 17 জুলাই হল বন্ধ হওয়া এবং আমাদের হল ছাড়া পর্যন্ত একটা অধ্যায়, এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি, আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই 18 তারিখ থেকে আমাদের ডিবি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল। এবং ওই 3 আগস্টে শহীদ মিনারের ওই এক দফার ঘোষণা, 4 আগস্ট আর 5 আগস্ট, এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল। তো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণঅভ্যুত্থানে পরিণত করেছে। তো আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকে অনেকবার বলেছি, আমরা জানি না, আমি আমার জায়গা থেকে যদি বলি, হয়তো এই কথাগুলো অনেক সময় আমার ওই সহযোদ্ধা ভাইদের পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় দেখা যায় যেই কথাগুলো মিলে দিন শেষে অনেক ভিউ আসবে, এই কথাগুলো হয়তো অনেক সময় তেমন হয় না দেখে এই কথাগুলো বেশি প্রচার পায় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি, একদম মনে প্রাণে বিশ্বাস করি
যে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, ধর্ম, বর্ণ, জাতি, বয়স, সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণ ছিল। এটা আমি আমার চোখে দেখা এবং বিশ্বাস করার জায়গা থেকে একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। এবং আমি আমার জায়গা থেকে একটা জিনিস মনে করি যে এখানে আমাদের স্যার একটু আগে বললেন, আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন, আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে যখন আমি কোনো কিছু বলবো তখন এখানে ভাগ আছে, একদম স্পষ্ট বিভাজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল, যারা ক্ষমতাকে তোষামত করা, ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তাদেরকে কখনো আমরা শিক্ষক হিসেবে সম্মান করি না, কিন্তু সেই সময়ে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই শিক্ষক নেটওয়ার্ক নামক একটা প্ল্যাটফর্ম, তাদের জায়গা থেকে বিভিন্ন সময় তাদের আমরা ওই বিবৃতিটুকু দেখেছি, যেটা আমাদেরকে অন্তত এইটুকু আশান্বিত করেছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো কিছু শিক্ষক আছে যাদেরকে আমরা শিক্ষক বলতে পারি। আমার স্পষ্ট মনে আছে আমাকে এবং হাসনাতকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন, ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার, আমাদের সামিনা লুৎফা ম্যাম, গীতিয়ারা নাসরিন ম্যাম সহ আরো বেশ কয়েকজন স্যার তারা সেখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা মানে কথা বাদ বিতণ্ডার পর্যায়ে এই লেভেলের কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু আমরা ক্লাসে হয়তো ঠকঠক করছিলাম, আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছিল। তো আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছিল, শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল, তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছিল। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি, কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা 71 নয়, 52 নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সবকিছু আছে। ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত এই মঞ্চে আপনাদের জন্য, আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই। কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন। আমার সাথে অনেক সময় জাহিদ ইসলাম ছিল, হাসনাত আব্দুল্লাহ ছিল, কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের গল্পগুলো লিখি হয়তো একজনের সাথে আরেকজনের দেখা যাবে অর্ধেকই মিলছে না, কারণ আমরা প্রত্যেকটা রাত একসাথে কাটাইনি। আমাদের ভিতরের ভীতি, আমাদের পরিবারকে দেওয়া থ্রেট গুলো, আমাকে ডিজিএফআই তুলে নিয়ে যাওয়া, আমাকে কিভাবে টেনে হিস্ট্রে পদ্মায় নিয়ে যাওয়া হলো, এই গল্পগুলো কিন্তু অনেকের সাথেই মিলবে না। তো আপনারা এই বাড্ডায় কি ফেস করেছেন, রামপুরায় কি ফেস করেছেন, যাত্রাবাড়িতে কি ফেস করেছেন, বিএনএস উত্তরায় কি ফেস করেছে, একটা উত্তরের ওই সেক্টরের গলিতে কি ফেস করেছে, সেই স্ট্রাগলটা আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গা থেকে, আমি এটা বিশ্বাস করি আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনেরা রয়েছে অন্তত কমিউনিকেশনের জায়গায়, বিভিন্ন প্রযুক্তিগত স্কিলের জায়গায় তারা আমাদের চেয়ে বেশি এই জায়গায় এগিয়ে। আপনারা আপনাদের এই গল্পগুলো তুলে ধরুন। আজকের এই ভিডিও আমার কাছে মনে হয় অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু হয়তো তাদের কাছে এর চেয়ে বেশি রিসোর্স নেই। আপনাদের কাছে যে রিসোর্সগুলো আছে এগুলো ইতিহাসের অংশ, আপনারা এগুলোকে একত্রিত করে ডকুমেন্টারি করে সামনে নিয়ে আসুন। আমার মনে আছে ব্র্যাগের সামনে যখন ওই পুলিশরা তাদের জায়গা থেকে নির্বিচারে গুলি চালাচ্ছিল, প্রথম ধাপে যখন ব্র্যাগের আমার ভাই বোনেরা পিছনের দিকে গেট পর্যন্ত পিছু
পিছু হতে বাধ্য হয়েছিল। সেই ভিডিওটা এখনো আমার টাইমলাইনে শেয়ার করা। হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়েনি, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে, পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি, তাহলে এগুলোকে কোনো না কোনো ভাবে হয়তো এক দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চোখ রাঙাবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের অনেকে লিখার হাত ভালো, আপনি বই লিখুন, আপনি সোশ্যাল মিডিয়ায় লিখুন, আপনাদের অনেকের হয়তো আইটি স্কিল ভালো, আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন। আপনার কাছে হয়তো আপনার গ্যালারিতে আপনার বন্ধুর, আপনার সহযোদ্ধা এমন অনেক ছবি আছে যেই ছবিটা এখনো ইতিহাসকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে, যেই ছবিটা খুনি হাসিনার যে খুনের যে মাত্রা, সেই মাত্রাটাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। এই অত্যাচারগুলো, নির্যাতনগুলো, নৃশংসতাগুলো আপনাদেরকে অনুরোধ করি আপনারা পৃথিবীর সামনে নিয়ে আসুন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতে পারি, এই 6 মাসে 7 মাসে